কোনো ব্যক্তি প্রথম কানাডায় আসে তাহলে কানাডা থেকে তার আশ্রয় চাইতে হবে, যুক্তরাষ্ট্রে আসতে পারবে না আনলেস কানাডা তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি রিজেক্ট না করে বা তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি ডিনাই না করে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলোকে ডিসমিস করে দেওয়ার জন্য, টার্মিনেট করে দেওয়ার জন্য মোশন করছে। যুক্তরাষ্ট্রে অলরেডি প্রবেশ করে এবং তার অ্যাসাইলাম কেস অলরেডি সে ফাইল করে, তাহলে কিন্তু তার জন্য এটা প্রযোজ্য নয়। এটা হয়তো অনেকেই জানেন না। সেকশন 208(e)(0 এখানে বলা হয় এই যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে এগ্রিমেন্টটা, এটা শুধুমাত্র বর্ডারে যদি অ্যাসাইলাম ইন্টারভিউ হয় এর ক্ষেত্রে প্রযোজ্য। যারা অলরেডি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং যাদের কোর্টে কেস আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। সাম্প্রতিক সময়ে যে সাম্প্রতিক নীতি পরিবর্তনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে কানাডা সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশকারীদের আশ্রয় বা অ্যাসাইলাম প্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাইবে এই চ্যালেঞ্জগুলো কি, এবং এই নতুন নীতিমালা কি অ্যাসাইলাম আবেদনকারীদের ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ পাশ করা আরও কঠিন করে তুলেছে কিনা। এবং আরেকটি প্রশ্ন একবারই করে রাখতে চাই, রুল চেঞ্জেস বা এক্সপিডাইটেড রিমুভাল কি এখনও কানাডা সীমান্ত দিয়ে প্রবেশকারীদের ক্ষেত্রে এগ্রেসিভলি ভাবে প্রয়োগ করা হচ্ছে? অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ। আপনারা জানেন যে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের যে বর্ডার, সে বর্ডার দিয়ে বিগত কয়েক বছরে কত শত মাইগ্রেন্ট কিন্তু ছিল। সবাই যে পোর্ট অফ এন্ট্রি দিয়ে এসেছেন এরকম কিন্তু না, অনেকে পোর্ট অফ এন্ট্রি ছাড়াও স্থলবন্দর দিয়ে বা স্থল যে বর্ডার আছে সেখান দিয়ে কিন্তু তারা এসেছেন, এসে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন, আশ্রয় আবেদন করেছেন। এই আশ্রয় আবেদনগুলো কিন্তু এখন ইমিগ্রেশন কোর্টে শুনানির পর্যায়ে যাচ্ছে। কোনো মাস্টার হিয়ারিং, কারো কোনো ইন্ডিভিজুয়াল হিয়ারিং। রিসেন্টলি আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, বা যারা কানাডা থেকে এসেছেন তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলোকে ডিসমিস করে দেওয়ার জন্য, টার্মিনেট করে দেওয়ার জন্য মোশন করছে। অনেকে হয়তো জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে কানাডার একটা চুক্তি আছে, এটাকে বলা হয় যে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট। মিনস যদি কেউ কানাডায় প্রথম প্রবেশ করে তাহলে তাকে কারণ দর্শাতে হবে যে সে কানাডায় কেন থেকে যায়নি বা কানাডায় অ্যাসাইলাম না করে কেন যুক্তরাষ্ট্রে সে প্রবেশ করেছে। তো এই গ্রাউন্ডে কিন্তু অনেক কেস ডিসমিস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আজকের এই আলোচনাটা মূলত এই জিনিসটাকে আমরা ফোকাস করবো যে কিভাবে এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা যায়। সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট 2004 সালে প্রথম কানাডার সাথে যুক্তরাষ্ট্রের স্বাক্ষর হয়। এই এগ্রিমেন্ট অনুযায়ী কোনো ব্যক্তি প্রথম কানাডায় আসে তাহলে কানাডা থেকে তার আশ্রয় চাইতে হবে, যুক্তরাষ্ট্রে আসতে পারবে না আনলেস কানাডা তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি রিজেক্ট না করে বা তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি ডিনাই না করে। সেম টাইম কেউ যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তাহলে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম প্রসেস শেষ না হওয়া পর্যন্ত সে কানাডায় প্রবেশ করলে কানাডা তার আবেদনটি এন্টারটেইন করবে না। আমি আগে যেমনটি বলছিলাম যে শত শত বাংলাদেশিরাও কিন্তু কানাডা বর্ডার দিয়ে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু চ্যালেঞ্জটি এখন ফেস করছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য আইনি কৌশলটা কি হতে পারে। এই কানাডার সাথে আমেরিকা যে চুক্তিটি আছে সেই চুক্তিটা কিন্তু দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে যদি সে কানাডার পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসে, ক্ষেত্রে প্রযোজ্য, এবং কানাডা এবং যুক্তরাষ্ট্রের এন্ট্রিতে সে যদি ধরার পরে যে তার যে ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউটা হয়, সেই ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যুক্তরাষ্ট্রে অলরেডি প্রবেশ করে এবং তার অ্যাসাইলাম কেস অলরেডি সে ফাইল করে, তাহলে কিন্তু তার জন্য এটা প্রযোজ্য নয়। এটা হয়তো অনেকেই জানেন না এবং লিগ্যাল আর্গুমেন্ট হয়তো অনেকেই করতে পারবেন না। আরেকটা এক্সেপশন হচ্ছে যদি কোনো অ্যাসাইলাম সিকারের যুক্তরাষ্ট্রে কোনো আত্মীয় স্বজন থাকে, যেমন বাবা মা ভাই বোন, ইভেন এক্সটেন্ডেড ফ্যামিলি যেমন চাচা বা কাজিন নেফিউ, এটা যদি কোনো ধরনের স্ট্যাটাস এখানে থাকে যেমন অ্যাসাইলাম সিকার বা যে কোনো ধরনের স্ট্যাটাস, তারাও কিন্তু এটা এক্সেপশনের মধ্যে তারা পড়বেন। দ্যাট মিনস যারা কানাডা থেকে এসেছেন সবাই যে একদম অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই করবেন না, কিন্তু সত্য না। জিনিসটা যদি একটু কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স, সেটা আশা হওয়ার কিছু নেই। আপনারা যদি এই এভিডেন্স গুলো প্রমাণ আনতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসাইলাম কেসটাকে আপনি সার্ভাইভ করতে পারবেন, অ্যাসাইলাম কেসটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন। বিশেষ করে এখানে একটা প্রভিশন আছে, প্রভিশনটাকে বলা হয় যে
CFR 8.30 হচ্ছে আমেরিকান যে ফেডারেল ল যে কোড আছে কোডের সেকশন 208E0 এখানে বলা হয় এই যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যে এগ্রিমেন্টটা এটা শুধুমাত্র বর্ডারে যদি অ্যাসাইলাম ইন্টারভিউ হয় এর ক্ষেত্রে প্রযোজ্য। যারা অলরেডি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং যাদের কোর্টে কেস আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। সুতরাং যখনই রাষ্ট্রপক্ষ বা হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটর্নি এই আর্গুমেন্টটি করবে তখন কিন্তু আপনার অ্যাটর্নিকে রেসপন্স এভাবে করতে হবে যে অ্যাকর্ডিং টু 8 CFR সেকশন 208.30 আমার ক্লায়েন্ট কিন্তু আন্ডারে পড়ে না, কারণ সে অলরেডি বর্ডার ক্রস করে ইমিগ্রেশন কোর্টে মামলা শরণাপন্ন হয়েছে এবং সে অলরেডি আশ্রয় আবেদনটি করেছে। আরেকটা ক্যাটাগরি হতে পারে যদি কারো এখানে আত্মীয় স্বজন থাকে, যেমন কাজিন বা কোনো আঙ্কেল বা নেফিউ, তারা যে কোনো সেটা সেকেন্ড থাকুক, এটা অ্যাসাইলাম সিকার হতে পারে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারে বা গ্রিন কার্ড বা সিটিজেন হতে পারে, তারাও কিন্তু আন্ডারে এক্সেপশন হিসেবে কোয়ালিফাই করবেন এবং তাদের কিন্তু ওরাও কিন্তু এই বারের আন্ডারে করবেন না। আপনারা জানেন যে রিসেন্টলি ইমিগ্রেশন আদালতে অ্যাসাইলাম আবেদন ডিসমিস করার কিন্তু একটা রিট পড়ে গেছে। এমন কোনো মাস্টার হিয়ারিং নেই যে কারো কারো আবেদন ডিসমিস হচ্ছে না। অনেকের মাস্টার হিয়ারিং এর আগেই মোশন টু প্রি টার্মিট করা হচ্ছে বা মোশন করে কেসটাকে ডিসমিস করা হচ্ছে। কারণ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এজেন্ডা হচ্ছে যত বেশি সংখ্যক ডিপোর্টেশন অর্ডার সিকিউর করা যায়, এবং ইমিগ্রেশন জাজ বা ইমিগ্রেশন বিচারকদের উপরে কিন্তু এক ধরনের প্রেশার আছে এবং এই প্রেশারের কারণে কিন্তু তারা প্রি টার্মিশন যে মোশন গুলো আছে সেই মোশন গুলোকে রাষ্ট্রপক্ষের পক্ষে অনেকটা রোলিং দিচ্ছেন। এই জন্য এখন থেকে মাস্টার হিয়ারিং যেগুলো আছে, মাস্টার হিয়ারিং বা ইমিগ্রেশন কোর্টে যে প্রথম হিয়ারিংটা হয় এটাকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হিসেবে কিন্তু কনসিডার করতে হবে। আপনি যদি মাস্টার হিয়ারিং কে হালকাভাবে নেন, আপনার স্টেটমেন্ট জমা না দেন বা আপনি এই কানাডার যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো যদি আপনি অ্যাড্রেস না করেন তখন আপনার মাস্টার হিয়ারিং আপনার কেসটা ডিসমিস হয়ে কিন্তু যেতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জন্য আমরা টিভি 24 এর মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপন করলাম।